সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি আরো একটি চাঞ্চল্যকর সংবাদ নিয়ে আলোচনা করতে, এবং এই সংবাদটিও ছাপা হয়েছে আজকে যুগান্তরে, এবং সেটি যুগান্তরে প্রধান শিরোনাম হিসাবে প্রকাশিত হয়েছে। খুবই চাঞ্চল্যকর রিপোর্ট। সে কারণে আমার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি। আমার সঙ্গে আছে এই রিপোর্টটি যিনি করেছেন, রেজাউল করিম প্লাবন, আমাদের যুগান্তরের সিনিয়র রিপোর্টার। প্লাবন, আমার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ প্লাবন। তো আমরা আলোচনায় যাওয়ার আগে আমার দর্শকদেরকে একটু রিপোর্টটা আমি এখানে আমি টেকনিক্যাল কারণে দেখাতে পারছি না, আমি এখনো অতটা টেকনিক্যালি সাউন্ড না, আমি রিপোর্টটা একটু পড়ে শোনাই। তারপরও রিপোর্টটা ছিল এরকমই আর কি। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট। আমি রিপোর্টের কিছু একটা অংশ একটু পড়ি, তারপরে সম্ভবত আমি এভাবে দেখাতে পারি যদি দেখা যায় আর কি। হ্যাঁ, এই পাশে দেখেন। এটা না, এই সাইডে আপনার রিপোর্টটা এই সাইডে। হ্যাঁ, ঘুরান। না, হ্যাঁ, ইয়েস। না, ঠিক আছে। থ্যাংক ইউ। প্রধান শিরোনাম না, এখানে অবশ্য একটা পদ্ধতি আছে, সেটি আমি আমার এডিটর এখনো আমার যিনি এইটা এডিটিং করে সেই মুহূর্তে নাই, তাহলে সে দেখাতে পারতো। আমি যাই হোক, তো আমার ধারণা যুগান্তরের রিপোর্টটি আজকে খুব আলোচিত, অনেকেই দেখেছেন বা অনেকে অনলাইনে পড়েছেন। রিপোর্টটার শিরোনাম ছিল আওয়ামী লীগের চেতনার দোকানে লুটপাট, বুদ্ধিজীবীদের এ কেমন কাণ্ড। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন একটা প্রকল্প। দেখেন, আওয়ামী লীগ তার শাসন আমলে দলীয় চিন্তা থেকে প্রকল্প নিতে গিয়ে সে এবং তার বাবার আদর্শ বাস্তবায়ন, এই যে থাকে না পরিবারতন্ত্র প্রচার করা, মানে আওয়ামী লীগকে জাহির করা, বঙ্গবন্ধুকে জাহির করা, এটি করতে যে সে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প গঠন করে। আরে ভাই, বঙ্গবন্ধুর তো আদর্শ কি বলা লাগে? আমি অবাক হয়ে যাই। মূলত এভাবেই বঙ্গবন্ধুকে খাটো করা হয়েছে। বঙ্গবন্ধুকে এত প্রচার করেছে, এটা করতে যে তাকে আরো খাটো করা হয়েছে। যাই হোক, আমি আলোচনায় আসি। তো এই সংবাদের কতগুলো গুরুত্বপূর্ণ হাইলাইটস আছে, আমি সেটা একটু পড়ে শোনাই। অর্থাৎ তদন্ত প্রতিবেদনে যা আছে। প্লাবনের এটা তো একটা তদন্ত প্রতিবেদন। জি, তদন্ত প্রতিবেদন। হ্যাঁ, তো সেখানে আপনি দেখিয়েছেন রিপোর্টে কি কি অনিয়ম হয়েছে। প্রথমত, বেশিরভাগ তথ্যই কপি পেস্ট করা। আমাদের বুদ্ধিজীবীরা কাট পেস্ট করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল সে বিষয়ে কোনো গবেষণাই করে নাই, যদিও বলা হয়েছিল গবেষণা করেই তারা এই কাজটা করবে। গবেষণা প্রতিবেদনগুলো ফরমাইশি, ইতিহাসের অনেক সত্যকে বাদ দেওয়া হয়েছে। দেখেন, শুধু ব্যক্তি ও সুনির্দিষ্ট একটি দলকে গুরুত্ব দিয়ে লেখা হয়েছে। আর এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা কি বলেছেন, যে প্রকল্পের সঙ্গে কাজের কোনো মিল নেই, কোনো কাজও হয়নি, যেন তেন গবেষণা করে দলীয় প্রভাবে টাকা তুলে নেওয়া হয়েছে। আমি রিপোর্টটা একটু এন্ট্রোটা পড়ে আসি, একটু পড়লে আমি হবে আর কি। যে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পে রীতিমতো লুটপাট করেছেন আওয়ামী বুদ্ধিজীবীরা। নির্ধারিত কাজ সম্পন্ন না করেই 23 কোটি টাকার প্রকল্প থেকে 13 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে তাদের প্রতিষ্ঠান নিয়েছে প্রায় 7 কোটি টাকা। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পর্যালোচনা কমিটি তদন্ত প্রতিবেদনে। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদনে এই কার্যক্রম অসমাপ্ত প্রকল্প বাতিলের সুপারিশ করা হয়। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ, মানে যেটা হয়ে গেছে, আজ বৈঠক বসেছে মন্ত্রণালয়
এমন অনিয়ম দুর্নীতি দেখে সংশ্লিষ্টদের প্রশ্ন, চেতনার দোকান খুলে এই বুদ্ধিজীবীদের এ কেমন কাণ্ড? প্লাবন, আমি শুনেছি যে আমি সন্ধ্যায় জানতে পারছি আপনার কাছ থেকে যে আপনার আজকে রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই যে একটা বৈঠক ছিল সেখানে এই প্রকল্প বাতিল করা হয়েছে। এখন আপনি একটু আপনার রিপোর্টের সামারিটা বলেন। জি, বিএম জাহাঙ্গীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার প্রতিদিনের জনপ্রিয় একটি লাইভ শোতে আপনি আমাকে নিয়েছেন। আর আমি খুবই গর্বিত যে আমি আপনার কাছ থেকে রিপোর্ট শেখার সুযোগ পেয়েছি। আর সবচেয়ে বড় বিষয়, এই রিপোর্টটি হচ্ছে সাধারণত সচিবালয়ের একটি রিপোর্ট। আর সচিবালয়ের আইকনিক রিপোর্টার হচ্ছেন আপনি। এটা আমার মুখের কথা নয়। আমরা যখন সচিবালয় বিটে, আমি দীর্ঘ 15 বছর থেকে কাজ করি, আমি যেখানেই গিয়েছি রিপোর্টার থেকে শুরু করে সচিবালয় যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন, আমলা শীর্ষ কর্মকর্তারা, তারাও বলেছেন যে কোনো একটা রিপোর্টের জন্য বা কোনো একটা তথ্যের জন্য গেলে তারা আগে আপনার কথা জিজ্ঞেস করে। তো এটা আমার গর্বিত যে আমি আপনার অধীনে, আমি আপনার সাহায্যে আমি রিপোর্টিংটা করছি এখন যুগান্তরে। তো বিএম জাহাঙ্গীর ভাই, একটা বিষয় আপনাকে না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা মূলত একটা পবিত্র জায়গাটা অপবিত্র কিভাবে হলো, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আমরা মুক্তিযুদ্ধ বলার আগে কিন্তু মহান শব্দটা, মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মহান শব্দটা আমরা ইউজ করি, কিন্তু সেই মহান মুক্তিযোদ্ধার জায়গাটা কিভাবে কুলুষিত হলো, সেই মন্ত্রণালয়টা কিভাবে কুলুষিত হলো, আমার মনে হয় যে আমাদের রিপোর্টিং সেক্টর আলোচনার আগে এই বিষয়টি একটু আলোচনা করা দরকার। আমরা পবিত্র জায়গা যেগুলো থাকে সাধারণত, যেমন মসজিদ, মন্দির, পবিত্র জায়গাগুলোতে সাধারণত পবিত্র হওয়ার জন্য মানুষ সেখানে যায়। আর এটা আগে ছিল, এখন চোর বাটপাড়া বেশি যান নিরাপদে চুরি করার জন্য। তো আমি আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়টাই, বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় রয়েছেন তার মধ্যে সবগুলো এক জায়গায় করলেও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বেশি পবিত্র হবে না। এটি আমাদের কাছে সবচেয়ে বেশি পবিত্রতম একটি মন্ত্রণালয়। কিন্তু এই পবিত্র মন্ত্রণালয়টির ভিতরেও খুব নিরাপদে কোনো অসৎ কাজ করতে পারার সুযোগটি গ্রহণ করেছে বিভিন্ন আমলা এবং দলীয় নেতাকর্মীরা। তারই প্রতিফল হচ্ছে যে এই যে লুটপাটের কাহিনী, শুধুমাত্র এটি আমি একটি প্রজেক্টের কথা, একটি প্রকল্পের কথা আপনার এখানে উঠে এসেছে, এরকম শত শত প্রকল্প রয়েছে যেগুলোতে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার না, আমার কাছে যে রিপোর্ট সেটি হচ্ছে যে 71 থেকে 2024 পর্যন্ত অনেকগুলো প্রকল্প হয়েছে বিভিন্ন সরকারের মেয়াদে, সব প্রকল্পগুলোই ছিল এখানে, যে যেভাবে আসছে সে সেভাবেই এই মন্ত্রণালয়টাকে ব্যবহার করেছে। তো আজকের যে রিপোর্টটি সবচেয়ে বেশি আলোচিত সারা বাংলাদেশে, আমিও জানি আপনার কাছেও অনেক ফোন এসেছে এই বিষয়ে। তো আমার সফলতার জায়গা হচ্ছে যে রিপোর্ট একটা ধরাবাঁধা রিপোর্ট হয়ে যায়, অথবা আলোচনাও হয়ে যায়, তার পরবর্তীতে এটা আলোর মুখ দেখে না। কিন্তু আমি আজকে খুবই আমার ভালো লাগছে যে আমার রিপোর্টটা প্রকাশ করার পরপরই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, উপদেষ্টা মহোদয় এবং নীতি নির্ধারণী পর্যায়ে একটা মিটিং করেছেন এবং তারা পুরো প্রকল্পটা বাতিল করে দিয়েছে। শুধু বাতিলের বিষয় না, যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দিবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সম্ভবত আমি যতটুকু জানি যে এর বাইরে আরো রাষ্ট্রীয় কিছু গোপন বিষয় আজকে সিদ্ধান্ত হয়েছে। তো যদিও যারা বৈঠকে ছিলেন তারা অনেকে এটা বলতে চাননি। তো আমি বুঝতে পেরেছি যে এই বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার এটা অনেক দূর এগিয়ে যাবে। আমি আপনাকে একটু থামাচ্ছি, আমার দুইটা বিষয় এখানে একটু ক্লিয়ার করার জন্য। প্রথমত হলো, আপনি একটু তাদের নাম বলবেন যে সমস্ত বুদ্ধিজীবীরা এই টাকা লুটপাটের সঙ্গে জড়িত। আমি চাই তাদের নামগুলো আপনি বলবেন, এবং নিশ্চয়ই আপনি তাদের সঙ্গেও কথা বলেছেন কয়েকজনের সঙ্গে। তারা কি বলেছিল আত্মপক্ষ সমর্থন করে সেটি জানতে চাই। একই সঙ্গে এই যে বলছেন আজকে প্রকল্প বাতিল করেছে, প্রকল্প বাতিলে কি শেষ কথা, না এদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা হবে, দুদকে পাঠানো হবে, এমন কোন সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি আবার আমার রিপোর্টিং এ চলে যাচ্ছি। রিপোর্টিং এর বিষয়টা আপনি ইতিমধ্যে শিরোনামটা আপনি প্রথমে বলে দিয়েছেন এবং কি কি বিষয়গুলো এখানে উঠে এসেছে সেটাও আপনি বলেছেন। দেখেন, আমরা বুদ্ধিজীবী কাদের বলি? যাদের বুদ্ধিতে আমার দেশ চলবে, আমার মতো নতুন প্রজন্ম যারা আসবে তারা সেই বুদ্ধি দীপ্ত হয়ে, আমরা অনুপ্রাণিত হয়ে আমরা সামনের দিকে আগাবো, এই তাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি। এবং আমি মনে করি যে মহৎ পেশা, পবিত্র পেশা, যাদের কাছ থেকে আমাদের এবং দেশের অনেক কিছু শেখার আছে। তো যখন সেই বুদ্ধিজীবীরা নিরাপদ আশ্রয় খোঁজে
চুরি এবং বাটপাড়ির, তখন তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ বা বুদ্ধিজীবী বলতে পারি না। এই কথাটি আমাদের টিএবি চেয়ারম্যান ও উনি নির্বাহী সম্পাদক উনিও নিজেও বলেছেন যে আসলে এদেরকে বুদ্ধিজীবী বলা যায় না, কারণ যারা চোর এবং আপনি বাটপাড়ি করে, নামগুলো বলেন, এই মহান ব্যক্তিদের নামগুলো জানতে চাচ্ছি, এরা জি জি, কারা? আমি 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 বলছি, আমার কাছে টোটাল প্রতিবেদনটা রয়েছে এবং কে কত টাকা এই প্রতিবেদন থেকে তারা নিয়েছেন তাদের নামগুলো এখানে এসেছে। তো এখানে 16টি গবেষণা করার জন্য দায়িত্ব দেওয়া হয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। তাদের প্রথমে যেটা আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ নামে একটি সংগঠন, প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান। তার কর্ণধার হচ্ছেন অধ্যাপক ডক্টর মেজবা কামাল, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তাকে এখানে তার জন্য তিনি এখান থেকে অলরেডি টাকা তুলে নিয়েছেন 1,31,34,306 টাকা উনি এখান থেকে উত্তোলন করে নিয়েছেন। তবে মজার বিষয় হচ্ছে যে কারণে যেভাবে তুলে নেওয়া হোক, তো ওই রিপোর্ট গুলো হয়তো বা কোনো একটা প্রেক্ষাপটে তৈরি, সেখানকার জন্য এটা উপযুক্ত ছিল, সেটা 9/6 করে হোক বা যে করে হোক। কিন্তু বর্তমান সরকার এসে, অন্তর্বর্তী সরকার এসে যখন দেখলো যে এগুলো দেশ এবং জাতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তখন এগুলো তার একটা সিদ্ধান্তে আসলো। আমি বাকি নামগুলো বলছি। বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এটার কর্ণধার হচ্ছেন অধ্যাপক ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সভাপতি, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি মোট টাকা তুলেছেন এখান থেকে 1,03,07,397 টাকা তিনি উত্তোলন করেছেন। আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর আতিউর রহমান, ওনার একটি প্রতিষ্ঠান রয়েছে উন্নয়ন সমন্বয়। তিনি এই উন্নয়ন সমন্বয়কের মাধ্যমে 85,54,434 টাকা তিনি এখান থেকে উত্তোলন করেছেন। আরেকটি অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, ওনার একটি প্রতিষ্ঠান রয়েছে গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র। তিনি এটির মাধ্যমে 4টি গবেষণার নামে তুলেছেন 1,67,88,837 টাকা নিয়ে ইতিমধ্যে উত্তোলন করেছেন। আমরা যদি পরবর্তীতে যাই, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমরান জাহান, তিনি একটি গবেষণার বিপরীতে টাকা উত্তোলন করেছেন 35,32,329 টাকা তিনি উত্তোলন করেছেন। আর সেন্টার ফর পার্লামেন্টারি স্টাডিজ, সিপিএস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। এটার কর্ণধার হচ্ছেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়। চাচ্ছি যে যারা বেশি গুরুত্বপূর্ণ, ফেমাস, মানুষের কাছে খুব পরিচিত, যারা সমাজে খুবই প্রথম সারির বুদ্ধিজীবী হিসাবে, যদিও তারা দলবাজ বুদ্ধিজীবী, তবু আমি চাচ্ছি তাদের নামটা বলেন। আর একটা কথা আমি কিন্তু যোগ করতে চাচ্ছি, এই যে বলছেন টাকা তুলে নিয়েছে, টাকা তুলে নিয়েছে, আমার ধারণা এগুলো তো টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। যারা টাকা চেক ইস্যু করেছে তারা তো, যদি এরা কোনো অনিয়ম করে থাকে, তারাও তো এর দায় এড়াতে পারবেন না। আপনি একেবারে সঠিক কথাটি বলেছেন। আমি এই বিষয়টি নিয়ে জামুকার একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি অনিয়ম দুর্নীতির বিষয়টা আপনারা স্পষ্ট করেছেন তদন্তের মাধ্যমে, শুধু কি গবেষণা প্রতিষ্ঠান এবং গবেষণার যারা কর্ণধার তারাই কি দায়ী, নাকি এর সাথে যারা কর্মকর্তা, আমরা যারা ছিলেন, যারা যোগ শাসক করে এই কাজগুলো করেছেন, তারা দায়ী কিনা? তখন উনি এর উত্তরটা আমাকে দেয়নি, না দিয়ে উনি যেটা বলেছেন যে পরবর্তীতে মন্ত্রণালয়ে যে মিটিং হবে, সেই মিটিং এই হয়তোবা সিদ্ধান্ত হবে কারা কারা দোষী, তাদেরকে কোন শাস্তিটা আনা যায়, সেটা হয়তোবা সেই সিদ্ধান্ত নেবে। তবে একটা জিনিস পরিষ্কার যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বে রয়েছেন শীর্ষ পর্যায়ে, তারা এই বিষয়টা নিয়ে খুবই মানে সিরিয়াস তারা কাজ করছেন। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছি, বিগত এটা আমি প্রায় 15-20 দিন আমি এটার পিছনে লেগেছিলাম। তো আমি যতগুলো আমলার কাছে গিয়েছি, অনেক আমলা যারা আগে ছিলেন তারা এখনো রয়েছেন, তারা আমাকে কোনোভাবেই এটা হেল্প করতে চাননি। তাদের কাছে এটা ছিল যে না, এটা কোনো বিষয় না, এটা মিটমাট হয়ে গেছে, আর এর মধ্যে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হয়নি, তারা এখনো বহল তবিয়তে আছেন। আমি বুঝতে পারছি, আসলে আমার মনে হয় এটা একটা পারস্পরিক যোগ সাজস করেই এই ক্রাইমটা করা হয়েছে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে এই তদন্ত রিপোর্টটি পাওয়ার পরে আপনি নিশ্চয়ই রিপোর্ট করার আগে একটা যে থাকে না, অনুসন্ধান তো করেছেন যে এই যে মুনতাসির মামুন তারা এরকম টাকাটা তুলে নিল, তারা তো কোনো একটা পেপার সাবমিট করে সেটাকে অনুমোদন করায়া, সেটা কি নথিতে অ্যাপ্রুভ হয়েছে, তারপরে চেক ইস্যু হয়েছে, এটা গভর্নমেন্টের একটা প্রসিডিওর থাকে। আমার কথা হলো, যারা চেক সাইনিং অথরিটি, যারা চেক সাইন করেছেন, সেই সব কর্মকর্তারা কি এখন ইন সার্ভিসে আছেন? আর 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 আরেক
আরেকটা বিষয় হলো, যারা এই তদন্ত কমিটি তারা তদন্ত করলো, তারা কি সেখানে দায়ী করছে কাদেরকে? এই যারা প্রজেক্ট সাবমিট করে টাকা তুলে নিয়েছে তাদেরকে, না যারা কর্মকর্তা আছে তাদেরও গাফলতি আছে, সেটি উল্লেখ করেছে? আমি আপনাকে বলছি যে এই প্রকল্পের প্রজেক্ট পরিচালক যিনি ছিলেন তাকে ইতিমধ্যে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন একজনকে আনা হয়েছে। যদিও সে এ বিষয়ে খুব বেশি আমাকে তথ্য দিতে পারেনি, তারপরেও একটা বিষয় বারবার জানার চেষ্টা করেছি তার কাছ থেকে, এবং অন্যান্য যারা একটু অধস্তন পর্যায়ে যারা এটা দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে এই আউটসোর্সিং নিয়োগ করা হয়েছে যে কয়েকজন, তাদের মধ্যে থেকে আমি কথা বলেছি, এটা পুরোটাই একই। তো সবাই এর মধ্যে ইনক্লুড থাকার কারণে সঠিক তথ্যটা কেউ দিতে চাচ্ছে না। কারণ হচ্ছে কোন তথ্য কোথায় যাবে, কি হবে, এই ভয় এবং আতঙ্ক একটা আছে। নতুন করে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি কিন্তু গা সারা ভাবে কথা বলছেন, কারণ ভাই আমি তো জানি না, ওনার অ্যাটিচিউড ভাই আমি তো জানি না, আমি তো নতুন এসেছি, এখন আমি এগুলো দেখতেছি। তো আমি জামুকা মহাপরিচালকের সাথেও কথা বলেছি, তো এখান থেকে আমি মোটামুটি ভালো কিছু তথ্য উনি আমাকে দিয়েছেন, যে আমরা দীর্ঘদিন সময় নিয়ে আমরা এই তদন্তটা করেছি, এবং তদন্তের মাধ্যমে প্রকৃত তদন্ত রিপোর্টে এখানে উঠে এসেছে আমরা আপাতত এই গবেষণা প্রতিষ্ঠান এবং গবেষণার সাথে যারা জড়িত আমরা তাদেরকে দায়ী করছি। পরবর্তীতে মন্ত্রণালয় চাইলে এর সাথে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কেউ জড়িত থাকে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এখানে তো যে একটা আর্থিক অনিয়ম বিষয়, আর্থিক অনিয়ম, অর্থ তছরূপ, এই সবই তো দুদকের আওতায় পড়ে, দুদকের আইনে আওতায় পড়ে। দুর্নীতি আপনি যে ফরম্যাটেই হোক, যদি আপনি আর্থিক কোনো অনিয়ম করে থাকেন, তহবিল তছরূপ করে থাকেন, আমি কনফার্ম এগুলো একটা কাগজে বুঝ দিয়ে আসলেই এটি যোগ সাজস করে সরকারের টাকাটা, মোটা অঙ্কের টাকা তারা পকেটস্থ করেছে। তো আমার কথা হলো যে আজকে যে বাতিল হয়ে গেল, এই বাতিল কি শেষ কথা, না কোনো মামলা হবে, না বিষয়টি দুদককে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলবে? আপনি কথা বলতে পেরেছেন এ বিষয়ে? দেখেন, আমি যখন বৈঠকটি চলছিল তখন আমি বাইরেই বসেছিলাম, কারা কারা ভিতরে আছে, কি অবস্থায় আছে না আছে, নানা বিষয়গুলো নিয়ে আমি পর্যবেক্ষণে ছিলাম। তো সর্বোপরি যখন বের হয়ে যায় তারা অনেকে আমাকে দেখে একটু, মানে যদিও রিপোর্টটার জন্য অনেকে আমাকে ধন্যবাদ দিয়েছেন যে অনেকটা ভালো রিপোর্ট করেছেন, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জরুরিভাবে বসেছি। যদিও এটা আরো আমাদেরকে বসার ইচ্ছা ছিল, যে আজকে অনেকগুলো কাজ ছিল পরে বসবো, কিন্তু আজকে তারা বসে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলছেন। ওনারা কিন্তু আমাকে একজন বললেন, দেখেন রাষ্ট্রের গোপন বিষয়, আপনাকে আজকে এইগুলো বিষয় না বলি। তারপরেও আমি আরেকজনের মাধ্যমে শুনেছি যে হ্যাঁ আপনার সফল হয়ে গেছে, ওটা বাতিল হয়ে গেছে, এবং আমরা চিন্তা ভাবনা করছি যে এটা নিয়ে আলোচনা হয়েছে, যেহেতু আমরা সরাসরি কোনো শাস্তিমূলক ব্যবস্থা যেতে চাচ্ছি না, আমরা দুদকের মাধ্যমে দুদককে চিঠি দেব, চিঠি দিয়ে আমরা এটা তাদের মাধ্যমে আমরা দেখেন, এই মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আরেকটি কিন্তু ঘটনা ঘটেছিল, যে পদকের মধ্যে দেওয়া স্বর্ণ মিশা, স্বর্ণ কিন্তু পাওয়া যায় নাই। এটা চাঞ্চল্যকর ঘটনা ছিল। আমি চাই যে আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের অনুসন্ধানী সংবাদ করেন, আমি চাইবো যে ওই যে স্বর্ণ কেলেঙ্কারি, পদক কেলেঙ্কারি, যে পদকের মধ্যে স্বর্ণ দেওয়ার কথা ছিল, যে স্বর্ণ সোনা পাওয়া যায় নাই, তখন এটা নিয়ে প্রচুর নিউজ হয়েছিল, যে এইগুলো আপনি চাই যে অনুসন্ধান করে নিয়ে আসেন। তখনও কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনার, তার নাম জিল্লার রহমান, পরবর্তীতে উনি সচিব হন। জিল্লার রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি হয়েছিল, সেই কমিটি বলেছিল যে হ্যাঁ এর মধ্যে কোনো স্বর্ণ খুঁজে পাওয়া যায়নি, মানে পদক থেকে স্বর্ণ হাওয়া হয়ে গিয়েছিল, ক্রেস্ট থেকে। নিশ্চয় মনে আছে খুবই এই মন্ত্রণালয়ে আলোচিত সংবাদ। তো আমি প্লাবন জানতে চাচ্ছি যে এই মন্ত্রণালয়ে আরো অনেক বিষয় আছে, আপনি এর আগে আরো কয়েকটি চাঞ্চল্যকর নিউজ করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, খুবই আমাদের আফসোস লাগে, দুঃখ লাগে, স্বাধীনতার 54 বছর আমরা পার করেছি, আজ পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা আমরা করতে পারলাম না। এক এক সরকার এসে এক এক ধরনের বয়ান তৈরি করে। আমি আপনার কাছ থেকে শুনেছি, সম্ভবত রিপোর্টও করেছেন, যে আবার নতুন করে মুক্তিযুদ্ধ তালিকা তৈরি করা হচ্ছে, এবং ইভেন যে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা বেশ কিছু প্রকৃত মুক্তিযোদ্ধা তারা তাদের তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা তারা এই যে মুক্তিযোদ্ধার প্রকৃত তালিকা, এটা নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? দেখেন, আমি আপনাকে এ বিষয়ে একটা তথ্য দিতে চাই।
যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যারা এসেছেন ৭১-এর যে আদর্শ নিয়ে আমাদের দেশটা গঠন করার কথা, কেউ আমরা সেদিকে যাইনি। আমরা মূলত রাজনীতিটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ তাদের রাজনীতিটাকে এস্টাবলিশ করেছেন এবং এর জন্য যাকে যে সুবিধা দেওয়া দরকার দিয়েছেন। একইভাবে বিএনপি সেই কাজটি করেছেন এবং অন্যান্য দল যারা ছিল, বিশেষ করে আমরা জানি যে হুসেইন মোহাম্মদ এরশাদ যখন দায়িত্বে ছিলেন, তিনিও তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনিও মুক্তিযোদ্ধা অনেককে বানিয়েছেন। তো সর্বোপরি আমি একটা হিসাব দিই, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ যাবৎ পর্যন্ত গেজেট আকারে ৬ বার পরিবর্তন করা হয়েছে মুক্তিযুদ্ধর তালিকা। তো প্রথম দিকে এই তালিকাটা ছিল ৮৬ সালে যখন তালিকাটা হয়, তখন এই তালিকায় এটা গেজেট করা হয়নি, ১,০২,০০০ মুক্তিযোদ্ধা ছিলেন তখন। আর যখন ৮৮ সালে একটি তালিকা করা হয় যেটা গেজেটভুক্ত, পুরো যাচাই করে, সেখানে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল সারা বাংলাদেশে ৭০,০০০। তো আপনি একটা জিনিস আপনি এখানে খেয়াল করেন যে যেখানে সবকিছু সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খুঁজে ৭০,০০০ মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া গেল, এই মুক্তিযুদ্ধ সম্মুখ সারি যারা যুদ্ধ করেছেন, যাদেরকে আমরা মহান মুক্তিযোদ্ধা বলি, ৭০,০০০ হলো। আপনি অবাক হয়ে যাবেন ২০২৪ সালে এসে এই মুক্তিযোদ্ধার কাগজে কলমে ২,৩০,০০০ হলেও এটি ২,৫০,০০০ ছাপিয়ে গেছে। তাহলে এরা কারা করলো, কেন করলো? আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, এটার আমি পেয়েছি তার উদাহরণে বলি। সাপোজ মনে করেন যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার একজন বান্ধবী এসে খুব প্রত্যাশা করলেন, সাধ জাগলো যে আমার বাবাকে তুমি একটু মুক্তিযোদ্ধা বানিয়ে দাও। হ্যাঁ, তোমার বাবা মুক্তিযোদ্ধা হবে? জি, খুব ইচ্ছা আমার বাবার একটা মুক্তিযোদ্ধা হওয়ার। ওকে, নো প্রবলেম। হয়ে গেল, একেবারে হয়ে গেল। শুধু এখানে তাই না, বিগত সময়গুলোতে, বিগত সরকারের সময় ১৫.৫ বছরে মোট ২০ জন সচিব এটি বলতে তারা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং ২ বছর করে যে মেয়াদ বৃদ্ধির সেই সুবিধাটা ভোগ করেছেন। এবং আমি এটা, হ্যাঁ, এবং এদের মধ্যে বেশিরভাগ আমি একটা হলো সব রিপোর্টে উল্লেখ করেছি যে সেখানে কত টাকা করে লাগছে এই একটা করে মুক্তিযোদ্ধার সনদ নিতে। হ্যাঁ প্লাবন, আপনার নেটের কি সমস্যা হচ্ছে একটু? জি, আমি শুনছি। হ্যাঁ, হ্যাঁ। আপনার বলেন আপনি। আমি বলতে চেয়েছিলাম যে আসলে এই কথাটি আমি বলতে চেয়েছিলাম যে বেশ কিছু সচিব যারা খুবই দুর্নীতিপরায়ণ এবং সরকারের ইভেন অনেক ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, চিফ ইঞ্জিনিয়ার, ওই পদে তারা ২ বছর থাকলে ইনকাম করতে পারবে মিনিমাম ১০০ কোটি টাকা। সেজন্য তারা ৫ কোটি টাকা বিনিয়োগ করে তারা সেটি হয়েছে। এরকম ৪-৫ জন চিফ ইঞ্জিনিয়ার তারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবও তার সনদ নিয়ে অতিরিক্ত ২ বছর তারা চাকরি করেছে, ১ বছর চাকরি করেছে। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে কিন্তু আমি মনে করি যে ফৌজদারি অপরাধে মামলা হওয়া উচিত। সেটি কি হচ্ছে? হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বারবার ব্রিফ করেছেন এবং আমাদেরকে বলেছেন যারা এইরকম দুষ্ট চক্রের সাথে জড়িত, যারা মুক্তিযোদ্ধার সনদ দিয়েছেন এবং যারা নিয়েছেন, আমরা সবগুলো তদন্ত করে বের করে তাদেরকে সবাইকে শাস্তির আওতায় আনবো। এটা উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে এই সরকারের মূল বিষয়টি হচ্ছে যে মুক্তিযুদ্ধকে নিয়ে যারা রাজনীতি করেছেন, যারা ব্যবসা করেছেন, আর সামনে যাতে কেউ ব্যবসা করতে না পারে, রাজনীতি করতে না পারে, সেটির ইতি টানতে চান এই অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। যাই হোক প্লাবন, আমি আমি মনে করি যে এরকম চাঞ্চল্যকর রিপোর্ট আপনি আরো করবেন। আপনার কাছে আমি প্রত্যাশা করি এবং চাই যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত যে সমস্ত অনিয়ম দুর্নীতি হয়েছে এগুলো তুলে আনার দরকার। এই ২৪শে গণঅভ্যুত্থানের পরে যদি আমরা এটাকে একটা জায়গায় নিয়ে আসতে না পারি, আমার আশঙ্কা আবারও কোনো দলীয় সরকার ক্ষমতা আসলে সে আবার তার মতো করে একটা জিনিস হাজির করবে, যেটা খুবই দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক। আমরা চাই যে এই সরকারের অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, তার মধ্যে এই সরকার যেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই যে একটা ঐতিহাসিক বিষয়, বিশেষ করে কারা মুক্তিযোদ্ধা কারা না, আমি চাইব যে এই সরকার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি দালিলিক প্রমাণের ভিত্তিতে একটা সুন্দর বিশ্বাসযোগ্য তালিকা প্রমাণ করেন। পাশাপাশি যারা
অবৈধভাবে জাল জালিয়াতি করে মুক্তিযোদ্ধা হয়েছেন এবং তাদেরকে যারা করেছেন প্রত্যেকের বিরুদ্ধে যেন ফৌজদারি অপরাধে মামলা হয়। আমি প্লাবন আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই বিএম জাহাঙ্গীর নিউজ চ্যানেলে সময় দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার আরো কোনো একটি চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে আলাপ করতে পারবো। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সার্বিক সহযোগিতা এবং দিক নির্দেশনা পেলে আমি আরো ভালো ভালো রিপোর্ট করতে পারবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।